যদি ইন্ডিয়ার ম্যাপটা থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার কোলে, এইরকম ভাবে বাংলাদেশ, তাই তো? ইতিহাসটার উপরে সবসময় মনোনিবেশ করি, সেটা হচ্ছে বাংলা ভাগাভাগির ইতিহাস। সেই ইতিহাসে ব্রিটেনে বাংলাদেশিরা কিভাবে কষ্ট করে তাদের তাদের বংশধরের শর্মিলা বলার আগে শর্মিলা সম্পর্কে একটু তো বলতে হয়, কারণ অনেকেই আমরা হয়তো যে বেলার আয়োজন করছে, কিন্তু আমাদেরও জানার দরকার আছে যে শর্মিলা কে এবং শর্মিলা ওয়াই শি ইজ সো ফেমাস ইন সোশ্যাল মিডিয়া, এবং এরা মিলিয়নের উপর তার আছে, ফলোয়ার্স আছে বিভিন্ন ইয়েরা। আজকাল আমাদের যে জেনারেশন, আমার যে জেনারেশন যারা আছে, আমরা হয়তো এত অ্যাক্টিভ না, বা সামহের আধার ওই একটাই হয়তো কেউ দেখি ফেসবুক আর নাইলে হোয়াটসঅ্যাপের, এর বেশি কিছু কেউ আমরা দেখি না। শর্মিলার নিজস্ব প্রোডাকশন আছে। শর্মিলা এন্টারপ্রেনার, রাইটার, তার সবচেয়ে বড় কথা হলো আমাদের সাথে যে সামঞ্জস্যটা, আমাদের যারা সাংবাদিকতা করি, শর্মিলা আনন্দবাজার পত্রিকায় ছিলেন, G24 24 ঘন্টা, যেটা যে জি 24 ঘন্টা টেলিভিশন, যেটা 24 আওয়ার্স নিউজের এটা খুব পপুলার তারপরে তার বিনোদন সাংবাদিকতায় শি ইজ হেড অফ লট অফ পিপল। এবং আমি ওই দিন দেখতেছিলাম তার একটা প্রমো বা হোয়াট এভার ইউ কল ইট, মানে এমন কেউ নাই যে আমরা যারা সেলিব্রিটি নাই, যে ভারতের যারা আমরা সিনেমা দেখি অথবা দেখি, চলচ্চিত্র ফিল্ম দেখি, কেউ নাই যাদের সাথে শর্মিলার আইদার ইন্টারাকশন নাই, ইন্টারভিউ নাই, মানে শি ইজ ভেরি ফেমাস অন ক্যালকাটা টাইমস ও সাংবাদিকতা করেছেন। ক্যালকাটা, আমি আই লাভ ক্যালকাটা। 1.6 million followers in her Facebook page. Wow. And that's very big. So I hope আপনার এই কমিউনিটির কথা যদি আপনার ফেসবুকে হোক বা আপনার সোশ্যাল মিডিয়ায় যায়, তাহলে মানে এটা তো ফলোয়ার শুধু তো কলকাতার না, সব জায়গারই ফলোয়ার্স আপনারা জানতে পারবে বিলেদের বাংলাদেশি সম্পর্কে। যাই হোক, আমি আর বেশি আপনাদেরকে বোর করতে চাই না। শর্মিলার কাছ থেকে আমরা শুনি হোয়াট শি ডাজ অ্যান্ড এবং এই যে কদিন কয়েকটা অনুষ্ঠানে যোগদান করেছেন ব্রিটিশ বাঙালিদের, তার অনুভূতির কথাও জানি আমরা, জানা প্রয়োজন আছে। অ্যান্ড আর কেউ দেখেন না দেখেন, আমি আগেই দাওয়াত দিলাম, ইফ ইউ গো টু কলকাতা ইউ কানেক্ট উইথ শর্মিলা, বাট আমি তো যাচ্ছি, আমি তো সবসময় যাই, গেলে হবে। আই হ্যাভ আদার পিপল, ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস ইন কলকাতা, মেনি জার্নালিস্ট ফ্রেন্ডস ইন কলকাতা, আরেকজন যুক্ত হলো। ধন্যবাদ। ফার্স্ট বাঙালি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে হিসেবে, সিলভার গোল্ড ফার্স্ট বাঙালি হিসেবে আমরা শুনবো ওনার কাছ থেকে। আজকে আপনার দেখতেছিলাম, ইন্টারভিউ দেখতেছিলাম, কলকাতা কি নাম বলে গেলাম, ইজ গুড অ্যাক্টর, ওই যে অনির্বাণ। আমি কোনোদিন ভাবিনি যে এই এত দূরে এসে এরকম বরিষ্ঠ, আপনার নাম আমি কলকাতা শহর থেকেই শুনি, এরকম বরিষ্ঠ এত অভিজ্ঞ প্রাজ্ঞ এক সাংবাদিকের মুখ থেকে আমার কোনোদিন কোনো ইন্ট্রোডাকশন হবে, আমি খুবই নগণ্য, মানে যতটুকুনি অ্যাচিভমেন্ট সেটা কিছুই নয়। আপনারা সাংবাদিকতা যেভাবে করেছেন, আমি পুরো বর্ণনা শুনেছি যে কিভাবে বাংলাদেশিরা এখানে তাদের অধিকার এবং পরবর্তীতে আধিপত্য কায়েম করেছে। এই ইতিহাস আমরা হয়তো কিছুই জানি না। আমরা যে ইতিহাসটার উপরে সবসময় মনোনিবেশ করি সেটা হচ্ছে বাংলা ভাগাভাগির ইতিহাস। সেই ইতিহাসে ব্রিটেনে বাংলাদেশিরা কিভাবে কষ্ট করে
তাদের তাদের বংশধরেরা, আমি তো শুনছি 4র্থ প্রজন্ম আছে, আমি এটা জানতাম যে 3য় প্রজন্ম অবধি আমি শুনেছিলাম যে তারা এখানে যারা আছেন বাংলাদেশিরা বা বাংলা ভাষাভাষী মানুষ, তারা 3য় প্রজন্ম লন্ডন শহরে নিজেদের বাংলা ভাষার একটা অন্যরকম বাউন্ডারি ক্রিয়েট করেছে। কিন্তু আমি বলবো এটা বাউন্ডারিটা আপনারা ভেঙে দিয়েছেন, কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমি যে এখানে এসে বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেটা আমার আত্মার সুখ যে আমি ওখান থেকে এসেও আমি পেয়ে গেছি এরকম একটা পৃথিবীর সন্ধান যারা নিজেরা গড়ে তুলেছেন, শুধু না তারা ভবিষ্যৎ প্রজন্মকেও এগিয়ে দিয়েছেন। এবং আজকে বাংলা ভাষার যে স্থান সেটা পৃথিবীতে ষষ্ঠ। সারা পৃথিবীতে এত এত ভাষা আছে, এত অগণিত ভাষা, তার মধ্যে এখন ষষ্ঠ স্থানে বাংলা ভাষা। সেগুলো কিন্তু আপনাদেরই কৃতিত্ব, কারণ প্রবাসে বাংলা কতখানি চর্চা হয় সেটার কারণ অনুসন্ধান বা সেটার যে একটা প্রবাসী বাঙালি বলতে একটাই ক্যাটাগরি, যে প্রবাসী বাঙালি মানে যারা পরবাসে থাকেন, যারা পরিযায়ী, যারা আসেন কোনো সময় আমাদের সঙ্গে কথা বলেন, গল্প করেন, যারা মাটির টানে ফেরেন আবার ফিরে যান নিজ ভূমিতে, বা যেখানে তারা যেখানে পেশার টানে বা অন্য কোনো কারণে বসবাস করছে। এবং এখানে যে আপনারা এত প্রথিত, আপনারা নিজেদের সংস্কৃতিটা গড়ে তুলেছেন এখানে আপনাদের কেউ জায়গা দেয়নি, কেউ বা প্রথমে আসার পরে নবজাতকের মতো আলিঙ্গন করেনি, আপনারা নিজেরাই সেটা গড়েছেন। আপনাদের ইতিহাস আপনাদেরই রচনা করতে হয়েছে। আপনার সঙ্গে আমার আগের দিন আলাপ হয়েছিল, আপনি হয়তো রাজনীতির দিকটা আরো ভালো করে বলতে পারবেন, যে রাজনীতিও এমন একটা অবস্থান যেটা একটা তন্ত্রের আইডেন্টিটি তৈরি করে, যে আপনারা ভাষা থেকে ভাষাতন্ত্র কিভাবে হবেন, যে আমাদের হাতে অধিকার বা আমাদের হাতে পাওয়ারটা আসবে, সেটা হয়তো আপনারা সেই রুটটা বা সেই স্ট্র্যাটেজিগুলো আপনারা ঠিক করেন। এবং আজকে নাহাজ ভাইয়ের, মানে দাদা বলবো না ভাই বলবো জানি না, আপনারা সবাইকেই ভাই বলেন এবং সবাইকেই আপনি করে কথা বলেন, এটা খুব মিষ্টি। কারণ আমরা এপার বাংলার মানুষেরা মনে করি আপনি থেকে তুমিতে চলে গেলে সেটা বেশি আপন, কিন্তু আপনারা আপনি মধ্যে যে একটা অদম্য শ্রদ্ধাবোধ আছে এবং একটা নিজের একটা ব্যাপার আছে যে আমরা আপনি করেই কথা বলি, সেটা আমার খুব মিষ্টি লেগেছে। আর আপনি যে দিকটা আমাকে জানালেন, আমার মনে হয় যে এই একটা বিষয় কিন্তু সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত, যে আমরা ভাষা যেমন এগোচ্ছি, বাণিজ্যেও তেমনি এগোচ্ছি। এবং বাণিজ্যের যে উনি যে ম্যাপটা আমাকে বললেন, সেটাও কিন্তু আমার অজানা ছিল। কারণ আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে সত্যিই তো আমরা ভাবি যে ইন্ডিয়ান, হ্যাঁ, এখানে ইন্ডিয়া বাংলাদেশ যেন, মানে আপনারা যদি ইন্ডিয়ার ম্যাপটা থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার কোলে, এইরকম ভাবে বাংলাদেশ, তাই তো? তার মানে এটা আমাদের সবসময় আদরের জন এবং প্রিয়জন। সে 20 কোটির দেশ, ইন্ডিয়া এখন প্রায় 140 কোটির কাছাকাছি। সে যাই হোক, মানুষ তো মানুষই, তাই না? মানে আমরা যে কোনো ভেদাভেদেই আমরা একটু নিজেদের গৌরবান্বিত করার চেষ্টা করি। যেমন এপার বাংলা বললে আমি অনেক কিছুই বলবো যেগুলো হয়তো আমাদের আইডেন্টিটি, এবং সঙ্গে সঙ্গে সেটাও চেষ্টা করি এরকম যে ওই আইডেন্টিটিটা আমাদের যাতে একটু উপরে তুলে রাখে আর কি। এখানে এসে যেটা বলছেন আপনি যে তৃতীয় বাংলার সন্ধান, আমি কিন্তু প্রথম দিন যে আমার ইন্টারাকশনটা হয়েছিল সেটাতে আমি খুব চমৎকৃত হয়েছিলাম। কারণ আমার সামনে উনি বসে আছেন, উনি আমাকে প্রথমেই ভাষাটা বলেছিলেন যে আপনি এপার ওপার বাংলা দেখেছেন, এবারে আপনি এলেন তৃতীয় বাংলায়। আমার সঙ্গে সঙ্গে আমার একটা, মানে হয় না সাংবাদিক হঠাৎই একটা খবরের সন্ধান পেয়ে গেলে যেরকম একটা ভেতরে ভেতরে উদ্বেলিত হয়, সেই রকমই আমার একটা ফিলিং হলো যে হ্যাঁ, তৃতীয় বাংলা, এটা তো বেশ ভালো। তবে আপনাদের জানাই যে আমাদের কিন্তু কোনো প্রতিযোগিতা নেই, মানে আমি প্রথম, উনি দ্বিতীয় এবং আপনারা তৃতীয়, এরকম ব্যাপার নয়। তবু থার্ড বেঙ্গল কথাটার মধ্যে একটা অনন্য আইডেন্টিটি গড়ে উঠছে, যেটা আমি মনে করি যে আরো বেশি আদান প্রদানের মাধ্যমে শিল্প, ব্যবসা, বাণিজ্য, একটু আগেই যে কবি এবং সাহিত্যিক অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, কবি সাহিত্যে যে সুন্দর আদান প্রদান, ওই সব কিছুর মধ্যেই আমাদের একটা নতুন আইডেন্টিটি গড়ে উঠুক। এবং আমি একটা জিনিস বলে শেষ করব, মানে সেটা হয়তো নিজের
আমার নিজের কথা নয় বা আমার নিজের পরিচয় নয়, কিন্তু আমার একটা উপলব্ধি বলতে পারেন, যে আমি দেখেছি আমাদের এপার বাংলার একটা ছোট্ট আইডেন্টিটি ক্রাইসিস আছে। সেটা হচ্ছে আমরা আমাদের যা পরের জেনারেশন ছোট ছোট ছেলে মেয়েদের খুব একটা বাংলায় কথা বলতে বা বাংলা ভাষা চর্চা করতে বা বাংলা বই পড়তে এনকারেজ করছি না। সেটা কেন নয়, এটার অনেক রকম মানে বহুবিধ কারণ থাকতে পারে। একটা কারণ অবশ্যই বাবা মায়েরা অনেকে বলে এখানে যদি এত বাংলা বলে, ও যদি হিন্দিটা না বলতে পারে পরে চাকরি পাবে কি করে, ও যদি আমার ছেলে যদি ইংলিশটা না ঠিক করে বলতে পারে তাহলে বিদেশে যাবে কি করে। এগুলো সব ভ্রান্ত এবং কি বলবো অত্যন্ত আরোপিত একটা ধারণা, মানে যেটার মধ্যে সত্যতার কোনো জায়গা নেই, যেটা একটা মানে মধ্যে সবসময় একটা উন্নাসিকতা আছে। হ্যাঁ, আপনারা বলুন তো আমাদের বাংলা ভাষার সাহিত্যে এমন কি নেই, এমন কি কি নেই যেটা আপনার ইংরেজি, জার্মান আরো যা যা সাহিত্য আছে তার মধ্যে আছে। একটা নাম, আমি নিজে তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্রী, আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমাকে পড়িয়েছিলেন নবনীতা দেবসেন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওদের মতো মানে অত্যন্ত ধীশক্তি সম্পন্ন, অত্যন্ত মানে বিশাল মাপের সাহিত্যিক তারা। আমি যখন তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো আহরণ করেছিলাম তা থেকে আমি বলছি যে আমাদের যা আছে ধনসম্পদ তা রাজার ঘরেও নেই। মানে আমাদের যদি রানী, এখানে এসেছি আমি, রাজা রানীদের প্রাসাদ দেখলাম, মানে অত্যন্ত ঝাঁ চকচকে, হ্যাঁ মানে প্রায় অজ্ঞান করে দেওয়ার মতো বিশাল বিশাল জিনিস। কিন্তু তাও আমার মনে হয়েছে এত শত থাকলেও বাংলা সাহিত্যের মতো এত প্রাচুর্য এমন কোনো অনুভূতি নেই যা বাংলার সাহিত্যে নেই, এমন কোনো শব্দ নেই যা বাংলা সাহিত্যের প্রতিশব্দ নেই। এত কিছু আছে, তা সত্ত্বেও আমরা বাংলা ভাষাকে কেমন যেন একটা অদ্ভুত ভাবে রেখেছি, একটা অদ্ভুত আইডেন্টিটি। একজন রবীন্দ্রনাথ সবকিছু লিখে গেছে, সবকিছু, কোনো একটা ইয়ে নাই, হ্যাঁ কোনো কিছুই তিনি ছাড়েননি। তা সত্ত্বেও কিন্তু আমরা এখন অনেক কবি সাহিত্যিক জন্ম নিয়েছেন। কোনো একটা বৃক্ষ তো একটা ভাষাকে বর্ণনা করে না, সেখানে বৃক্ষ রাজির দরকার হয়। তো সেটাই আমাদের বাংলা সাহিত্যে আছে। এবং তৃতীয় বাংলায় এসে আমি যেটা দেখছি যে আপনাদের সহন ক্ষমতা অনেক বেশি, সহ্য শক্তি যেটাকে বলে অনেক বেশি। আর যেহেতু আপনারা নিজেদের মতো করে গড়ে উঠেছেন, তাই আপনারাও বাংলা ভাষাটাকে বেশ আপনার ভাবেন। আপনারা আপনাদের ডায়ালেক্টটা মানে যে আঞ্চলিকতার প্রভাব আমাদের জিভে থাকে সেইটা আপনারা খুব সুন্দর করে মেনটেন করে চলেছেন। এটা মানে আমি কি বলবো, আমি এটাও দেখলাম যে যখন তারা বাংলা কবিতা পড়ছেন বা বাংলার কোনো একটা পড়ছেন, তখনও কিন্তু সেই একটি ভঙ্গিমা সেটা অক্ষুণ্ণ আছে। আমি আমি আপনাদের মানে সত্যি এটাই সমর্থন করে যে প্রত্যেক 20 কিলোমিটার অন্তর অন্তর আমাদের এক একটি আঞ্চলিক ভাষার জন্ম হয়। সেটা বাংলার থেকে পিছিয়ে, মানে বাংলা যে আমি যদি কলকাতার বাংলাটাকে একটা প্রামাণ্য হিসেবে ধরি, তাহলে আস্তে আস্তে 20 কিলোমিটার এগোতে থাকলে, বর্ডারের দিকে এগোতে থাকলে এক একটি নতুন ভাষা সেখানে জন্ম নেয়। একটা হয়তো আগ্রাসন থাকে যে সবাইকে ওই প্রামাণ্য বাংলা ভাষাটাই শিখতে হবে, বলতে হবে। কিন্তু আপনারা যে আঞ্চলিক ভাষা, সেটা এতদিন পর্যন্ত কত বছর, 60-70 বছর আরো বেশি, হ্যাঁ অত দিন পর্যন্ত আপনারা এই ভাষাটাকে চর্চার মধ্যে রেখেছেন, আপনাদের জিভে সেই মধুটাকে বজায় রেখেছেন। এটাও আমার কাছে খুব আনন্দের এবং একটি খুব আশাপ্রদ একটি নিদর্শন, যেটা আমি কিন্তু অবশ্যই আমার এপার বাংলা ওপার বাংলা যে বাংলারই মানুষের সঙ্গে আমার দেখা হোক না কেন, এটা আমি বলবো। ধন্যবাদ। যে বলেছেন আমরা আঞ্চলিক ভাষাটাকে ধরে রেখেছি, ঠিক এই কথাটা কবিগুরু বলেছেন, এই সিলেটি ভাষার মধ্যে কমলা লেবুর গন্ধ। আপনার চুরি বলেছিলেন যে আমি আই ওয়ান্ট টু, এখানে আসছেন তো লন্ডনে আসার পরে, আমি এই নিয়ে একটা বই লিখতে চাই, যে ব্রিটিশ
went to India with gunpowder. আর আমাদের বাঙালি যারা বাংলাদেশের বাঙালিরা সেইখানে কারি পাউডার দিয়ে কিভাবে সারা একে ট্রান্সফর্ম করেছে, এইটা নিয়ে আমি একটা বই লিখতে চাই। এবং আমার দুইবার মিটিং হয়েছে কলকাতায় তার সাথে, যে আমি I was prepared to sponsor him to take him round all over the country to write a book, বুঝছেন, about এই যে খাবার। উনি তো খাবার নিয়ে বেশি চৌরঙ্গি তো উনি প্রথম খাবার নিয়ে তার আছে। তো and then because of his age and everything, we couldn't fulfill that, but I was prepared to sponsor him taking round all over the country to see all those restaurants, how বাঙালিরা এই দেশের একটা জাতির খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছে। ব্রিটিশরা তো কারি ওদের ন্যাশনাল ফুড, এভরিওয়ান ইটস কারি, এই দেশে সবাই কারি করে, সাদারা সবাই করে। উনি এমেজড হয়ে গেছেন যে এটা কিভাবে এই পরিবর্তনটা বাঙালিরা এখানে করেছে। এটা হয় না, আপনার তো ম্যাগাজিনই কারি লাইফ, ম্যাগাজিন কারি লাইফ, বাট দিস ইজ দ্য স্টোরি। আচ্ছা, আপনি কিন্তু আপনার সম্পর্কে কিছু বলেন নাই। কি বলবো কি বলে ফেললে কি বিপদ হবে। তো আমি সাংবাদিকতা বলতে গেলে, মানে আমার দিদি এখানে আছে, দিদি জানে যে আমি স্কুল লাইফ থেকেই আমার মধ্যে সাংবাদিকতার একটা হঠাৎ কি বলবো, মানে একটা একটা ফ্লিকার, একটা স্ফুলিঙ্গ হঠাৎই জেগে উঠেছিল। সেটার কারণ হচ্ছে দ্য স্টেটসম্যান নামে একটি বিরাট বড় সর্বভারতের তখন মানে 175 বছরের পুরনো দ্য স্টেটসম্যান পত্রিকা হঠাৎই একটি নতুন কনসেপ্ট নিয়ে এলো। এই হচ্ছে স্কুলের বাচ্চারা শুধু স্কুল ম্যাগাজিনে লিখবে না, তারা লিখবে স্টেটসম্যান ইন স্কুল প্রথম জন্ম হলো, যার নাম ছিল হচ্ছে ভয়েসেস। 1992 সাল ভয়েসেস এর প্রথম ব্যাচে ছিলাম আমি। এবং এই বিশেষ ঘটনাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ওই ছোট বয়সে স্কুলের জামা কাপড় পরে আমাদের রবিবার করে কখনো কখনো ওই সপ্তাহের মধ্যেও আমরা কয়েকজন এন্ট্রি পেতাম ওই বিশাল বড় স্টেটসম্যান হাউসে। গম গম করছে মানুষ এবং কিভাবে তৈরি হচ্ছে সংবাদপত্র সেটা নিজের চোখে দেখা। তখন আপনারা হয়তো জানবেন যারা বরিষ্ঠ এখানে আছেন, ব্রোমাইডে তৈরি হতো সংবাদপত্র। সেটা কিভাবে অবশ্যই আপনারা তো করবেন, আর আমি তখন মানে খুবই ছোট, কিন্তু আমি চোখে দেখেছিলাম। স্টেটসম্যান হাউসে তখন কম করে হলেও 1900 লোক চাকরি করত। 1900? হ্যাঁ, মানে সেটা আমি পরবর্তীতে জেনেছি। সিআর ইরানি ছিলেন তখন মানে অতি বিখ্যাত এবং জনপ্রিয় সম্পাদক স্টেটসম্যানে, এবং আরো কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছে, আমার এখনই মনে পড়ছে না নাম। কিন্তু যেটা আমি দেখেছিলাম বা নিজের হাতে করেছিলাম সেটা হচ্ছে আমার লেখা আমি কাঁচি দিয়ে কেটে কলাম তৈরি করে ওই পাতা বসিয়েছিলাম। হ্যাঁ, পেস্টিং করেছিলাম, গ্লু দিয়ে পেস্টিং, গাম দিয়ে পেস্টিং করেছিলাম। সেই সময় থেকে আজকে ডিজিটাল এজে আমি যদি রেলেভেন্ট থাকতে পারি, প্রাসঙ্গিক থাকতে পারি, মানে সেটা এই যে আপনারা এখনই বললেন বা এটা আমার ভালো লাগলো যে কেউ বললেন আমাকে এই কথাটা যে ফেসবুকে 1.6 মিলিয়ন এবং ইউটিউবে 1 মিলিয়নেরও বেশি, প্রায় 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার। আমি এটা নিজের গর্ব করে বলছি না, কিন্তু প্রাসঙ্গিক থাকাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ সাংবাদিকতায়। কারণ সাংবাদিকতা এমন একটা মিডিয়াম যেখানে প্রতিনিয়ত এমন কিছু চেঞ্জ আসছে, প্রযুক্তি এমন চলে আসছে যে আপনি আটকাতে পারবেন না। আপনি সেখানে কেউ নন, আপনি একটা টুল মাত্র। যদি আজকে এমন কেউ আসে প্রযুক্তির কারণে এমন কিছু জিনিস আবিষ্কার হয়ে গেল যাতে আপনার আর কোনো প্রয়োজনই নেই আপনাকে, তাই তো তখনও লড়াই করে যেতে হচ্ছে। তো আমি ওই প্রিন্ট জার্নালিজম আমি অফিসিয়ালি শুরু করি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে। টাইমস অফ ইন্ডিয়ার ক্যাল টাইমসে আমি যখন কাজ করতে ঢুকেছিলাম তখন অলরেডি আমার 10 বছর ফ্রিল্যান্সিং করা হয়ে গেছে।
মানে কাগজে লেখা আমার মানে বেরোতো, প্রায়ই বেরোতো। আমি তখন মানে কলেজ লাইফেও আমি প্রচুর লিখেছি, ছবি এঁকেছি, কাগজে বেরিয়েছে। তো সেইভাবেই আমার টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি পেয়ে যাওয়া। এবং টাইমস অফ ইন্ডিয়ায় ঢুকে আমি যেটা করেছিলাম যে বিনোদন সাংবাদিকতা কাকে বলে। মানে অনেকে ভাববেন যে পলিটিক্যাল সাংবাদিকতা, ক্রাইম বিট, আপনার স্পোর্টস বিট এবং এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্ট ব্যাপারটাকে মানুষ একটু মানে মানুষের চাই আবার চাই না, তাই না? তেমন একটা চলাচল, মানে চাই এদিকে আবার চাই না। যদি গুরুত্বপূর্ণ কিছু চলে এলো তো এন্টারটেনমেন্টেই কাটছাট হলো, এরকম একটা বিষয় থাকে। তো যা হোক, আমি খুবই ভাগ্যবতী যে আমি যে কাগজে বা যে সাপ্লিমেন্টটাতে কাজ করতাম সেটা হচ্ছে পুরোপুরি বিনোদনের সাংবাদিকতা। একদম বিনোদনের খবরই ওখানে ছাপা হবে, অন্য খবর নয়। কাজেই আমি ওখানে সুযোগ পেয়েছিলাম অনেক রকম লেখার বা অনেকের ইন্টারভিউ নেওয়ার। টাইমস অফ ইন্ডিয়ার পরে আমি আনন্দলোক পত্রিকাতে চাকরি পাই এবং আনন্দলোকে আসার পরে আমার আমার ধারণা যে বলিউডের যে একটা বিরাট বিনোদন জগৎ, তাদের সঙ্গে আমার সেসব কলাকুশলীদের সঙ্গে, সেসব স্টারদের সঙ্গে আমার ইন্টারাকশন বা আমার টেলিফোনিক কনভারসেশন এগুলো নিয়মিতভাবে ছাপা হতে থাকলো। এ পর্যন্ত আমি প্রিন্টে ছিলাম, যে খবর কাগজ এবং ম্যাগাজিন কিভাবে তৈরি হয়, তার খোলনলচে কিরকম, কি করে সেখানে আরো বেশি করে মানে ভালো লেখা দেওয়া যায় বা কিভাবে লিখলে মানুষের আরো মনোগ্রাহী হয়, এই প্র্যাকটিসটা আমার চলছিল। কিন্তু আমার 2005 সালে, আপনাদের হয়তো মনে আছে, 2005 সাল নাগাদ আরো একটা বড় সড়ো পরিবর্তন ঘটলো। সেটা হচ্ছে টেলিভিশন বুম। 2005-এ আপনার এবিপি আনন্দ, 24 ঘন্টা, এইসব টেলিভিশন চ্যানেলগুলো 24/7 কনসেপ্টটা চলে এলো এবং আরো অনেক আনুষঙ্গিক অনেক রকম স্যাটেলাইট টেলিভিশনও 24 ঘন্টা খবর দেওয়ার একটা প্রকল্প চালু করলেন, যেটা এখনো জনপ্রিয়। আজকের যুগেও 24 ঘন্টাই মানে 24/7ই টেলিভিশনে আপনারা নিউজ দেখতে হয়। টেলিভিশন কখনো বন্ধ হয় না, ঘুমোয় না। আজকে যখন মানে ওই সময়টা আমি ভাবতে শুরু করলাম যে আমি ক্যামেরার সামনে কোনোদিনই যাইনি, আমি যদি এই সুযোগটা নিয়ে আমি যদি একটু টেলিভিশনের দিকে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সেটা সেই মুহূর্তে হয়নি বা পরবর্তীতে অনেকটা সময় লেগেছে। আমি সবকিছু ছেড়ে আমি ফিল্ম মেকিং এর দিকে গেলাম এবং আমি পুনে ফিল্ম ইনস্টিটিউটে একটা রিসার্চ প্রজেক্ট এবং এফএ কোর্স বলে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, সেই দুটোই আমি করেছিলাম। সেটা করার কারণ ছিল আমাকে তখন আনন্দলোক ম্যাগাজিন থেকে ফিল্ম রিভিউয়ের পাতাটার দায়িত্ব দিয়েছিল। তাই আমার মনে হয়েছিল ফিল্ম রিভিউ এত কম বয়সে লোকে বিশ্বাস করতে চাইছে না যে আমি ফিল্ম রিভিউটার পাতার দায়িত্ব নিতে পারি, তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যেটাতে লোকের কোনোভাবে বিশ্বাস জন্মায়। তো আমি ওই পুনে ফিল্ম ইনস্টিটিউটে একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ওই এফএ কোর্স, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করার আমি সুযোগ পাই সেখানে। আমাকে তখন মানে আমি অনেক বিদ্বজনের কাছে তখন ওইটা নিয়ে মানে কি বলবো আমি শিখেছিলাম। নাসির স্যার আমাদের ক্লাস নিয়েছিলেন, অনুরাগ কাশ্যপ এখন যার নাম শোনেন তিনিও ক্লাস নিয়েছিলেন এবং তখন আমার একটা অন্যরকম উইন্ডো খুলে যায়। আমি তখন দুটো ডকুমেন্টারি বানিয়েছিলাম। সেই দুটো ডকুমেন্টারি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মূল পর্বে সিলেক্টেড হয়েছিল এবং বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েও ছিল। তখন আমার হয়নি যে আমি মিডিয়াতে আবার টেলিভিশনে জয়েন করতে পারবো কিনা, কিন্তু সেটারও সুযোগ ঘটে গেল। হঠাৎই আমি ডাক পেলাম এবং এরপরে আমি 24 ঘন্টা টেলিভিশনে হয়তো যারা দেখেছেন তারা আমাকে দেখে থাকবেন। আমি সেই সময় টেলিভিশনে আমি শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন এবং বলিউডের বিভিন্ন পার্সোনালিটির ইন্টারভিউ আমি নিয়েছি, একাধিকবার নিয়েছি। অক্ষয় কুমার, আরো যাদের নাম বলবেন, সালমান খান ছাড়া প্রায় সবারই আমি ইন্টারভিউ 24 ঘন্টা চ্যানেলের এতে নিয়েছি। এবং তারপরে আমি ডিজিটাল এরা এলো আমার টেলিভিশনের জগতে, যেটা আমার মনে হয়েছিল যে একটা প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে কাজগুলো ব্যাংকিং করা, লাইব্রেরিতে রাখা একটা বিরাট ঝকমারি কাজ এবং ওটা অত্যন্ত খরচসাধ্য, যার জন্য অনেক ইন্টারভিউ বাদ দিয়ে দেওয়া হতো, মানে রাখা হতো না বা প্রিজার্ভ করা হতো না। একবার দুবার টেলিকাস্টের পরে সেগুলো আর কোথাও থাকতো না।
ডিজিটাল সময়টা তখন আসছে, মানে আপনারা হয়তো জানবেন যে ইউটিউবের জন্ম হয়েছিল 2007 সালে, কিন্তু তখনও ভাবা হয়নি যে ইউটিউব এরকম একটা ম্যাসিভ লেভেলে পৌঁছবে, যে প্ল্যাটফর্ম থেকে প্রবাস মানে সমস্ত বর্ডার ক্লিন হয়ে যাবে, কোনো বর্ডারই নেই আসলে। মানে জন লেনন যে কথাটা বলেছিলেন, ইমাজিন দেয়ার ইজ এ কান্ট্রি, সেই কান্ট্রির মতোই এটা কোনো রকম বাদ বিবাদ বেড়াজার সবকিছু ছিন্ন করে দিয়ে একটাই ইউনিটে সবাইকে এনে ফেলবে, যে বলছে, যে শুনছে, যে দেখছে, যে অন্য কিছু করছে, সমস্তটাই খুব আঙুলের ডগায় পৌঁছে যাবে আপনাদের কাছে। এবং একই সঙ্গে একটা এমন ব্যাংক যেখানে, বা এমন একটা লাইব্রেরি যেখানে সহজেই আপনি আপনার নিজস্ব কাজ স্টোর করে রাখতে পারেন বহু বহু বছর ধরে, মানে কোনো আনএন্ডিং একটা স্টোরেজ। তো এই দুটো আমার কাছে খুব কি পয়েন্টস মনে হয়েছিল, যে আমার মনে হয়েছিল তাহলে এবারে আমি ডিজিটালে চেষ্টা করতে পারি। তো ডিজিটালে আমি প্রথমে আনন্দবাজার অনলাইন বিভাগে আমি এন্টারটেনমেন্টের খুব বড় পজিশনে জয়েন করেছিলাম, কিন্তু 1 বছর বাদে আমার মনে হলো যে এবার আমার নিজের কিছু করার সময় হয়েছে। সেখান থেকে শর্মিলা শো হাউসের জন্ম, এবং আমি প্রথম সাংবাদিক, মানে প্র্যাকটিসিং সাংবাদিক, যে বাংলা থেকে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল নিজের নামে মিডিয়া সংস্থা তৈরি করেছিলাম। আমার আন্ডারে আরো কেউ ছিল যারা অ্যাঙ্কারিং করেছে, যারা খবর কালেক্ট করেছে, কিন্তু নামটা ছিল শর্মিলা শো হাউস। এটা নিয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছিল যে নিজের নামে কখনো হয় না, এটা কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না, কিন্তু খুব সম্প্রতি দেখা গেছে যে শর্মিলা শো হাউস মানে ভারতীয় ফেসবুকের যে রেটিং ক্রাউড ট্যাঙ্গল, তাতে প্রায় নাম্বার 1-এ এসেছে। ফিল্মফেয়ার বা এগুলো ফেসবুক পেজকে অতিক্রম করে, সেগুলো ভগবানের সদয় ছিলেন বলেই হয়েছে। কিন্তু যেটা ইন আ নাটশেল, মানে অনেক কথা বললাম, একটাই বলতে চাই যে আমরা কেউই প্রযুক্তির বাইরে নই, এবং আমরা প্রযুক্তিগত পরিবর্তন এলে আমরা কেউই আটকাতে পারবো না। আমাদের কখনোই ট্র্যাডিশনাল যেসব প্রযুক্তি, সেগুলোকেই আমরা ধরে বসে থাকবো, নতুনকে কোনোদিনই বরণ করে নেব না, এই ধারণা থেকে আমাদের মনে হয় বেরিয়ে যাওয়াটা দরকার। কারণ তাহলেই আমরা সাংবাদিকদের ইন্টেলেক্টটা এখানে যুক্ত হলে তবেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিশুদ্ধ হবে। যে যা খুশি তাই বলছে এবং তারা ভিউজ পাচ্ছে, এটাতে আমাদের নিশ্চয়ই তাতে ঘৃণা আছে, কিন্তু এটাই সব কথা বলে না। ভালো জিনিসই আসলে শেষ পর্যন্ত থাকবে, এবং আপনারা যেসব ইতিহাসের কথা বলছেন, আপনিও যেটা বলছেন, সেগুলো যদি ফেসবুকের বা এতে পাতায় থাকে, আরো অনেক বেশি লোক যারা মোবাইলটা হাতে ধরে আছে, যারা মোবাইলে কিছু না কিছু সার্চ করছে, তাদের নোটিফিকেশনে চলে আসবে, এবং তাদের ব্রিটিশ বাঙালিদের কথাও খুব সহজে পৌঁছবে। এই আমার বলার কারণ এটাই যে সময় দ্রুত বদলাচ্ছে, এআইও চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আপনার কাজটা খুব সহজেই করে দিচ্ছে। এবার আপনার কাজই করছে সেটা আমি বলবো না, আপনি হয়তো আরো অনেক বেশি সুন্দর করে লিখতে পারেন বা আপনার মনের ভাব বেশি ব্যক্ত করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও খুব তাড়াতাড়ি করে দিচ্ছে। আপনার লিখতে যতটা সময় লাগবে তার থেকে বেশি, মানে আপনার থেকে সময়টাও পুরোপুরি চুরি করে নিচ্ছে। ধরুন এই বিষয়টাও আমার মনে হয় এখন খতিয়ে দেখার দরকার আছে, এবং এআই কে নিজেদের মতো করে ইউজ করার দরকার আছে। এআই এখনো কিন্তু বাংলায় ততটা সমৃদ্ধ হয়নি, সেটার দায়িত্ব আপনারা নিন। ওকে আরো ফিড করুন, বাংলা ভাষার আরো যাতে সে বুঝতে পারে। বাংলা ভাষার প্রত্যেকটা, আমি তো শুনেছি প্রত্যেকটা আইটেমের নাকি 108টা করে প্রতিশব্দ আছে, মানে আমার দৃষ্টির নাকি 108টা প্রতিশব্দ আছে, কিন্তু এত শত এআই বা ওই যে ফিড করতে জানে না। সেটা আমার মনে হয় ব্রিটিশ বাঙালিরা এটা একটা তৈরি করুন, যে ভান্ডারটা তৈরি করুন, এবং প্রযুক্তিকে নিজেদের মতো করেন। প্রযুক্তি আমাকে মেনে চলবে, আমি প্রযুক্তিকে চালিত করব, প্রযুক্তি আমাকে চালিত করবে না। তাহলে আমার মনে হয় যে এই যে গ্লোবাল যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে,
তার মধ্যে বাংলা ভাষাও এআই সিস্টেমে অনেকটা এগিয়ে যাবে, এইটুকুই। এটা ক্র্যাশ দিলে বাদে ইন্টারভিউ হইলো। আর আমার মনে হয় আমাদের যারা আছেন তারাও কিছু কিছু বলতে চাইলে বা কোনো কিছু জানতে চাইলে বলবেন না? না না সবাই চলে ঠিক আছে তুই আবার প্রশ্ন হচ্ছে যে আপনি এবার বাংলা ওপার বাংলা দেখেছেন, তৃতীয় বাংলা দেখেছেন এই প্রথমবারের মতো। কম্পারেটিভলি এই যে বাঙালিত্বর এগিয়ে যাওয়ার যে একটা ইমাজিনেশন, সেই সম্বন্ধে আমাদের কিছু বলেন। অনেক ধন্যবাদ। প্রথমত লন্ডন বাংলা প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক ধৈর্য ধরে আমার কথা শুনলেন। আর তৃতীয় বাংলা এটা মানে একটা বিস্ময়কর জগৎ, যেটা আমি খুঁজে পেলাম ব্রিটিশ বাঙালিদের মধ্যে এসে এবং গ্রেট ব্রিটেনে এসে, লন্ডন শহরে এসে। তৃতীয় বাংলা এটার মধ্যে এমন নামের মধ্যেই এমন একটা মাধুর্য এবং তারা যে ইতিহাসটা গড়ে তুলেছে এই দিকে বসে, মানে শাসকদের অন্তর্গত যে ভূখণ্ড, সেখানে তারা তাদের মতো করে একটা অখণ্ড বাংলা তৈরি করেছেন। এটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। আমি মনে করি যে এই যে আইডেন্টিটিটা, এটা সবে একটা কাঠবিড়ালির চলার পথ শুরু হলো। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ যিনি এপার বাংলা থেকে এসে এই তৃতীয় বাংলার সঙ্গে পরিচিত হলেন এবং তারা এত উদারভাবে আমাকে তাদের নিজস্ব পরিচয় দিলেন, আত্মপরিচয় দিলেন। আমি বলবো এই আত্মপরিচয় আরো সুদৃঢ় হবে। প্রবাসী যে বাঙালিরা বা বাংলাদেশিরা, আমি বাংলাদেশি বলবো না, আমি বলবো বাংলা ভাষীরা, তারা যদি এভাবে এগিয়ে আসেন এবং বাংলা ভাষাকে একটা অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেন, তাতে হয়তো এপার ওপার এবং তৃতীয় সবাই, এবং এর পরেও যদি চতুর্থ পঞ্চম যারা যারা আসবেন, সবাই আমরা একত্রিত হয়ে বলবো যে আমরা বাঙালি এবং আমরা গর্বিত। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, লেটার প্রেসের সাংবাদিকতা থেকে, হ্যাঁ, মুদ্রণের সাংবাদিকতা থেকে আজকে কপি পেস্ট সবগুলো কম্পারেটিভলি একটু অ্যানালাইসিস করবেন যে আপনার দৃষ্টিকোণ থেকে শুরু এবং আজকের পর্যায়ে রুলিং। আমি তো শুরু করব তালপাতার থেকে, কারণ তখন যে লেখা হতো খুব খোদাই করে করে, সেটাই আমার মনে হয় বছর বছর কেন মানে শত শত বর্ষ ধরে থাকবে বলেই লেখা হতো। কিন্তু তালপাতায় আমরা লিখি না। যখনই যা চেঞ্জ হয়েছে, প্যাপিরাস এসেছে, পেপার এসেছে, কাগজ তৈরি হয়েছে, নিউজ পেপার তৈরি হয়েছে। নিউজ পেপারের যে স্থায়িত্ব সেটা অনেক অনেক বর্ষ ধরে ছিল। তার কারণও হচ্ছে একটা খুব মনস্তাত্ত্বিক, কারণ ব্ল্যাক অ্যান্ড বোল্ড লেটার এটা মনে অনেক বেশি থেকে যায়। আমরা বই থেকেই শিক্ষা লাভ করি, নিউজ পেপার থেকেও শিক্ষা লাভ করতাম এবং নিউজ পেপার প্রতিদিনই আমাদের কাছে নতুন কিছু নিয়ে আসতো। এখন সময় একটু একটু করে তো বদলাচ্ছে। লেটার প্রেসের যে কথাটা বললেন অত্যন্ত ইন্টারেস্টিং, যে সেই সময় যেভাবে ব্লকে তৈরি হতো এবং ব্রোমাইডে কাগজ তৈরি হতো, অনেক মানুষের ইনভলভমেন্ট সেখানে থাকতো। সেই মানুষকে রিপ্লেস করতে করতে এখন আজকের যুগে এআই চলে এসেছে, যেখানে একটা গোটা লেখাই আপনি শুধু ভাব ব্যক্ত করলেই আপনার কাছে একটা 100 শব্দের, 200 শব্দের, 500 শব্দের লেখা চলে আসছে। এটা অনেকের কাছে ভয়ের ব্যাপার। আমি বলবো যে প্রত্যেকটা চেঞ্জই মানে প্রথমে ভয়ের থাকে। একটা আমাদের নতুন গড়ে যদি আমাদের পুরনো গড়ে নতুন কেউ ঢুকে পড়লে তখন সবারই ভয় লাগে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে প্রযুক্তিকে কেউ আটকে রাখতে পারে না। আজকে আমি আমার মন খারাপ হয় যখন দেখি একের পর এক ম্যাগাজিন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এটাও যে সত্যি ম্যাগাজিন পড়ার যে ধৈর্য এবং অপেক্ষা সেটাও শেষ হয়ে যাচ্ছে। আর আমরা জন্মালে মরতে হবে, এটাও যেমন সত্যি কথা যে একটা জিনিসের জন্ম হলে একটা টাইমলাইন থাকে এবং তারপরে তাকে সে শেষের পথে এগোয়। আমাদের এআইতে ধন্যবাদ। সাংবাদিকতা কোনো হাতে করে বিষয় নয়, এটা স্বপ্রতিভায় উদ্ভাসিত হয়ে ওঠে। আপনি যে স্বপ্রতিভায় উদ্ভাসিত হয়েছেন, আপনি আপনাকে মূল্যায়ন করেন। আমি তো এখনো কিছুই করতে পারিনি, আমার এটাই আমার নিজের মূল্যায়ন। তবে আমি যেটা একটু হলেও করতে পেরেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা যুগে প্রাসঙ্গিক হয়ে ওঠা। যেমন আমি এখন খুব চর্চা করছি এআই নিয়ে,
এআই কে কিভাবে মানুষের নিজস্ব কাজে মানে সাংবাদিকদের নিজস্ব কাজে ব্যবহার করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। মানে এআইতে আমি বলে দিলাম, লেখা হয়ে গেল, সেটাই প্রিন্টিং প্রেসে চলে গেল, সেটা হবে না। তার বদলে এমন কিছু হবে যেটাতে আমার মনে হয় যে ওইটা এআইটা হচ্ছে আমাদের বুকের ডট পেন বা আমাদের মানে অন্যান্য কম্পিউটার এসবের মতো একটা সাপোর্ট সিস্টেম। কারণ এআই হচ্ছে আজকের জামানার মানে মন মানসিকতার উত্তরণ বলে মনে করেন। হ্যাঁ, আজকের জামানায় হচ্ছে যে এআইটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করবে। তো সেই ল্যাঙ্গুয়েজে আমাদের বাংলা ভাষাটাকে যথেষ্ট পরিমাণে ঢোকাতে হবে বলে আমার মনে হয়। এখনো এআই যেটা স্ট্রঙ্গার বা স্ট্রংগেস্ট বলবো সেটা হচ্ছে ইংরেজি। তো আমাদের বাংলা ভাষার মাধ্যমটা এআইতে আসার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক জানতে পারলাম, তারপর বুঝতে পারলাম, আমাদের অনেক কিছু এসেছে আপনার কথাগুলো। আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতো এত সম্মাননীয় জায়গায় আমাকে ডাকা হয়েছে এবং এত সুন্দর একটি উপহারও দেওয়া হয়েছে। এবং কি বলবো, আমি সত্যিই অভিভূত। এবং আমি মনে করি এই যে ব্রিটিশ বাংলাদেশিরা বা ব্রিটিশ বাংলা ভাষীরা যেভাবে বাংলা সংস্কৃতি, বাংলা বাণিজ্য এবং সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে চলেছে, এইটা কিন্তু সত্যি প্রশংসার্হ। এবং আপনারা জানতে চাইলেন আমার কাছে, আমিও আমার মনের ভাব বা আমার যতদূর ধারণা সেইটুকু ব্যক্ত করলাম। এখানে তো যারা ছিলেন তারা অত্যন্ত বরিষ্ঠ সাংবাদিক, আমি তাদের নখের যোগ্য নই এবং আমি সেই সুযোগটা পেলাম, ওরা ধৈর্য ধরে আমাকে সময় দিয়েছেন, আমি সেটার জন্য কৃতজ্ঞ। এবং আমি নতুন দিন এই আপনার এই চ্যানেল তারও অনেক শুভেচ্ছা জানাই। আপনারা নতুন দিনে সূচনা করুন, নতুন দিশা দেখান। থ্যাংক ইউ। আমাদের চৌধুরী সাহেবের আপনার সাথে ছিলেন। আমরা যারা এগিয়ে যাওয়ার বাসনা চাচ্ছি, তো সেখানে এই যে কথাগুলো বললেন আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো যে আপনি লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি এত প্রাচীন এবং 50 বছর অতিক্রম হয়েছে, সেখানে আমি বাংলা ভাষা নিয়ে কথা বলতে পেরেছি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এটা যেমন সত্যি ঠিক, এবং আমি মনে করি যে আপনাদের উদ্যোগেই বাংলা ভাষা এবং সাহিত্য, বাংলা নিউজ, বাংলা সংবাদের 100 কত বছর হলো, সেটা 116 বছর, সেটা যাতে আরো বেশি সমৃদ্ধ হয়। প্রবাসী বাঙালিরা, আপনারা ব্রিটেনবাসী বাঙালিরা আরো একে এগিয়ে নিয়ে চলুন, এটাই আমার কাম্য। ধন্যবাদ আপনাকে।